সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 ভূগোল বিষয়ের সিলেবাস, নম্বর বিভাজন এবং প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো আজকে আমরা ক্লাস 7-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল এক্সাম 2022 ভূগোল বিষয়ের সিলেবাস, নম্বর বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আমরা এই ভিডিওতে জেনে নিই। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলতে চাই, তোমরা যারা মাধ্যমিক স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেল সহজ লেসন 2 এটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশানটিকে সিলেক্ট করবে, কারণ এই চ্যানেলে আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সমস্ত বিষয়ের নোটস, উত্তর সহ সাজেশন, উত্তর সহ প্রশ্নপত্র এবং পাঠ্য বইয়ের আলোচনা সংক্রান্ত ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করছি। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি সহজ লেসন 2 এই চ্যানেলে ভিজিট করতে পারবে। তো চলো আজকে আমরা ক্লাস 7-এর ফাইনাল যে এক্সাম রয়েছে সেই এক্সামের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং প্রশ্নপত্রটি আমরা দেখে নিই। তো এখানে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে পৃথিবীর গতি, ভূপৃষ্ঠে কোন স্থানে অবস্থান নির্ণয়, বায়ুচাপ, ভূমিরূপ, নদী, জল দূষণ, মাটি দূষণ, আর রয়েছে ইউরোপ মহাদেশ। তো এইগুলো হচ্ছে তোমাদের ফাইনাল এক্সাম সিলেবাসের মধ্যে রয়েছে। তো এরপর আমরা যে তোমাদের প্রশ্ন কাঠামো অর্থাৎ কোন অধ্যায় থেকে কীরকম ধরনের প্রশ্ন আসবে সেটা আমরা এখান থেকে দেখে নেব। তো তোমাদের যে পূর্ণমান রয়েছে ফাইনাল এক্সাম সেটা হচ্ছে 70 নম্বর, অর্থাৎ লিখিত পরীক্ষা নেওয়া হবে 70 নম্বরের এবং এর জন্য 2 ঘন্টা 30 মিনিট সময় থাকবে। এবং ফাইনাল এক্সামে তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষাটি হবে 25 নভেম্বর থেকে 7 ডিসেম্বর 2022, এর মধ্যে কিন্তু পরীক্ষা তোমাদের নেওয়া হবে। তো তোমাদের পৃথিবীর গতি যে অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে 2টি এমসিকিউ থাকবে, অর্থাৎ যেগুলো সঠিক উত্তর নির্বাচন করতে হয় এরকম 2টি প্রশ্ন থাকবে। 1 নম্বরের 2টি থাকবে এসএকিউ, অর্থাৎ এক কথা উত্তর লেখার জন্য 2টি প্রশ্ন দেওয়া থাকবে। ওকে, তো এই অধ্যায় থেকে শুধুমাত্র এই 2 আর 2 4 নম্বর প্রশ্ন এখানে দেওয়া থাকবে। এরপর ভূপৃষ্ঠে কোন স্থানে অবস্থান নির্ণয়, এখান থেকেও 2টি এমসিকিউ 2টি এসএকিউ থাকবে, টোটাল 4 নম্বর। বায়ুচাপ এই অধ্যায় থেকে থাকবে তোমাদের 2টি এমসিকিউ 2টি এসএকিউ, 2টি 2 নম্বরের প্রশ্ন, 2টি 3 নম্বরের প্রশ্ন এবং 3টি 5 নম্বরের প্রশ্ন। টোটাল হচ্ছে 29 নম্বর থাকবে বায়ুচাপ এই অধ্যায় থেকে। এরপর ভূমিরূপ যে অধ্যায় রয়েছে সেখান থেকে 2টি এমসিকিউ আর 2টি এসিকিউ থাকবে, টোটাল 4 নম্বর। নদী থেকে থাকবে 2টি এমসিকিউ 2টি এসিকিউ, এখানে 4 নম্বর। জল দূষণ থেকে 2টি এমসিকিউ 1টি এসিকিউ, টোটাল 3 নম্বর। মাটি দূষণ এখান থেকে 2টি এমসিকিউ 1টি এসিকিউ, 1টি 2 নম্বর প্রশ্ন, 1টি 3 নম্বর প্রশ্ন, টোটাল হচ্ছে 8 নম্বর। এবং ইউরোপ মহাদেশ থেকে থাকবে 2টি এমসিকিউ 2টি এসিকিউ, 1টি 2 নম্বর প্রশ্ন, 1টি 3 নম্বর প্রশ্ন এবং 1টি 5 নম্বর প্রশ্ন, টোটাল হচ্ছে 14 নম্বর। ওকে, তো এইভাবে হচ্ছে টোটাল 70 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তো 5 নম্বর প্রশ্ন থাকবে টোটাল 20 নম্বর, অর্থাৎ 4টে প্রশ্ন দেওয়া থাকবে 5 নম্বর, 4 5 20 নম্বর। এবং 3 নম্বর প্রশ্ন থাকবে 4টি, 3 4 12 নম্বর। এবং তোমাদের 2 নম্বর প্রশ্ন সেখানে এখানে থাকবে 4টি 2 নম্বর প্রশ্ন দেওয়া থাকবে, 4 2 8 নম্বর। আর 14টা থাকবে টোটাল এসসিকিউ এবং 16টা থাকবে এমসিকিউ, টোটাল হচ্ছে 70 নম্বর। তো এরপর আমরা প্রশ্নপত্রটি দেখে নেব এবং এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওতে জেনে নেব। 1 নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রশ্নের মান 1 নম্বর করে, 16টি প্রশ্ন এখানে দেওয়া আছে। ওকে, একের জায়গায় তো 16 নম্বর দেওয়া হয়েছে। একের যে প্রশ্ন এখানে বলা হচ্ছে উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদীর অববাহিকা, উপত্যকা না উৎস বলে। তো উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে বলা হয় উপত্যকা। ভারতের ছোটনাগপুর মালভূমি এক ধরনের পর্বত বেষ্টিত মহাদেশীয় না ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। তো ভারতের ছোটনাগপুর এটা হচ্ছে একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। জলে আর্সেনিক অধিক মিশ্রণে মানুষের যে রোগ হয় তা হলো ফ্লুরোসিস, ব্ল্যাকফুট না মিনামাটা। তো আর্সেনিক আধিক্যের ফলে যে রোগটা হয় সেটা হচ্ছে ব্ল্যাকফুট। এরপরের প্রশ্ন হচ্ছে 4 দাগে যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখে পড়ে না তাকে আর্গ, হামাদা না রেগ বলে। তো যেসব অঞ্চলে পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখে পড়ে না সেটা হচ্ছে হামাদা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদীতে প্রচুর বদ্বীপ, খাড়ি না মিয়ান্ডার দেখা যায়। তো এখানে প্রচুর খাড়ি দেখা যায়। 6 নম্বর প্রশ্ন ইউরোপ মহাদেশের শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী হলো ভলগা, নিপার না দানিউব। তো ইউরোপ মহাদেশের শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী হচ্ছে দানিউব। এরপর 7 নম্বর প্রশ্ন পৃথিবীর মোট জলের মধ্যে সমুদ্রের নোনা জলের পরিমাণ 95%, 96% না 97%। তো পৃথিবীর মোট জলের মধ্যে সমুদ্রের যে নোনা জল সেটা হচ্ছে 97%। এরপর 8 নম্বর প্রশ্ন হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য রটারডাম, আমস্টারডাম, দি হেগ পৃথিবী বিখ্যাত। তো হিরে কাটা ও পালিশের জন্য আমস্টারডাম পৃথিবী বিখ্যাত। এরপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন এঁটেল ও কাদামাটির দানা সূক্ষ্ম, স্থূল না মাঝারি। তো এঁটেল বা কাদামাটির দানা হচ্ছে সূক্ষ্ম। এরপর হচ্ছে 10 নম্বর প্রশ্ন পুনঃরপ্তানিকারক বন্দর বলা হয় রুর, লন্ডন না পোল্লারকে। তো পুনঃরপ্তানিকারক বন্দর বলা হয় লন্ডনকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 11 নম্বর দাগে
জীবাশ্ম দেখা যায় আগ্নেয় শিলায়, পাললিক শিলায় না রূপান্তরিত শিলায়? তো জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়। এরপরের প্রশ্ন হচ্ছে 12 নম্বর দাগে, নীল নদের উচ্চ অববাহিকায়, নিম্ন অববাহিকায় না বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলোর চাষ হয়? তো নীল নদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলো চাষ হয়। এরপর হচ্ছে 13 নম্বর প্রশ্ন, হাজার হ্রদের দেশ বলা হয় নেদারল্যান্ডকে, ফিনল্যান্ডকে না লেপল্যান্ডকে? তো হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 14 নম্বর দাগে, সুমেরু বৃত্তের অক্ষাংশ 23.71 ডিগ্রি উত্তর, 66.71 ডিগ্রি উত্তর, 66.71 ডিগ্রি দক্ষিণ না 90 ডিগ্রি উত্তর? তো সুমেরু বৃত্তের অক্ষাংশ হচ্ছে 66.71 ডিগ্রি উত্তর। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, দুটো পর্বত চূড়ার মাঝখানের নিচু খাতের মতো অংশকে পর্বত গ্রন্থি, পর্বত শ্রেণী, পর্বত উপত্যকা বলে? তো দুটি পর্বত চূড়ার মাঝখানের নিচু খাতের মতন যে জমি সেটাকে বলা হয় পার্বত্য উপত্যকা। এরপর হচ্ছে 16 নম্বর প্রশ্ন, এখানে দেওয়া আছে প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান, অসমান না সমান্তরাল? প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য হচ্ছে সমান। পরের প্রশ্ন হচ্ছে, এখানে 2 এর দাগে দেওয়া আছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের এখানে 2 এর 1 দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 নম্বর করে 5টি প্রশ্ন দেওয়া আছে, এখানে 5 একে 5 নম্বর দেওয়া হচ্ছে। 1 এর দাগে দেওয়া আছে ড্যাশ শহরের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত? এখানে উত্তর হবে লন্ডনের গ্রিনিচ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনটিক্যাল অবজারভেটরি অবস্থিত। 2 নম্বর দেওয়া আছে গিনি উপকূল অঞ্চলে খামসিনকে হারমাটান বলে? এরপর 3 নম্বর প্রশ্ন, নদীর দুধারের বিস্তীর্ণ জমিতে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে উর্বর প্লাবনভূমি সৃষ্টি করে? ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমি স্টেপ নামে পরিচিত? বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল রূপান্তরিত শিলা দিয়ে গঠিত? তো নেক্সট প্রশ্ন হচ্ছে, এখানে 2 এর 2 নম্বর দাগে স্তম্ভ মেলাও 1 × 5 = 5। বাম স্তম্ভে দেওয়া আছে অন্তর্বাহিনী নদী, ক্যাডমিয়াম দূষণ, আলপাস, আইসল্যান্ড আর হচ্ছে হিথ্রো। এদিকে ডান স্তম্ভে দেওয়া আছে বিমানবন্দর, ভঙ্গির পর্বত, লুনি, ইতাই আর হচ্ছে ক্রাফলা। তো এই স্তম্ভটিকে আমাদের মিলিয়ে লিখতে হবে। তো উত্তরটা আমরা এখানে লিখছি। 1 নম্বরে দেওয়া আছে অন্তর্বাহিনী নদী, এটা অপশান সি এর সঙ্গে মিলবে, লুনি। 2 নম্বর হচ্ছে ক্যাডমিয়াম দূষণ, এটা হচ্ছে অপশান ডি, ইতাই এর সঙ্গে মিলবে। 3 নম্বর হচ্ছে আলপাস, এটা অপশান বি হচ্ছে ভঙ্গিল পর্বত। 4 নম্বর হচ্ছে আইসল্যান্ড, এটা অপশান ই ক্রাফলা। 5 নম্বর হচ্ছে হিথ্রো, এটা হচ্ছে অপশান এ বিমানবন্দর। এরপরের যে প্রশ্ন রয়েছে 2 এর 3 এর দাগে একটি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে 4টি প্রশ্ন এখানে দেওয়া আছে, 4 একে 4 নম্বর দেওয়া হয়েছে। 1 এর দাগে দেওয়া আছে পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম লেখো। তো উত্তর হবে পৃথিবীর বৃহত্তম বাঁধ হলো মিশরের উচ্চ আসোয়ান বাঁধ। 2 নম্বরে দেওয়া আছে জিপিএস এর পুরো নাম কি? তো উত্তর হবে জিপিএস এর পুরো নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম। নেক্সট প্রশ্ন 3 নম্বর দাগে ককেসাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো। তো ককেসাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম এলবুর্জ। 4 নম্বরে দেওয়া আছে ব্যাসল্ট কি ধরনের শিলা? তো উত্তর হবে ব্যাসল্ট আগ্নেয় শিলা। এর পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 2 × 4 = 8, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান 2 নম্বর করে, 4টির জন্য 8 নম্বর দেওয়া আছে। 1 এর দাগে দেওয়া আছে আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য লেখুন। তোমরা উত্তর লিখবো একটা টেবিলের মধ্যে, এটা হচ্ছে আগ্নেয় শিলা, এটা হচ্ছে পাললিক শিলা। তো আগ্নেয় শিলায় কোনো স্তর থাকে না, পাললিক শিলা স্তর বিশিষ্ট হয়ে থাকে। আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম দেখা যায় না, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। এভাবে আমরা দুটি পার্থক্য লিখলাম আগ্নেয় শিলা আর পাললিক শিলার। 2 নম্বর দেওয়া আছে রুর শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে? এখানকার প্রধান খনিজ সম্পদ কোনটি? তো জার্মানির রাইন ও তার 2 উপনদী রুর ও লিপের সংযোগস্থলে গড়ে উঠেছে রুর শিল্পাঞ্চল। এখানকার প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা। এরপরের প্রশ্ন 3 এর দাগে সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন? তোমরা উত্তর লিখবো বদ্বীপ গঠনের জন্য কতগুলি অনুকূল অবস্থা প্রয়োজন হয়। যেমন 1 নম্বর হচ্ছে সমুদ্র স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হতে হবে। 2 নম্বর হচ্ছে নদীর মধ্য দিয়ে অধিক শিলাচূর্ণ বহন হতে হবে। 3 নম্বর হচ্ছে সমুদ্র স্রোতের অপসারণ ক্ষমতা অপেক্ষা নদীর সঞ্চয় হার অধিক হতে হবে। 4 নম্বর অগভীর সমুদ্র হতে হবে। তো যে সমস্ত নদীর মোহনায় এইসব অনুকূল ভৌগোলিক অবস্থা থাকে না, সেই সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না। তো এইভাবে আমরা এই প্রশ্নের উত্তর লিখলাম। এরপর 4 নম্বর জায়গায় দেওয়া আছে বহুমুখী নদী পরিকল্পনার 2টি বৈশিষ্ট্য লেখো। আমরা উত্তর লিখবো 1 নম্বর দিয়ে জলসেচের প্রসার। নদীর নিম্ন ও উচ্চ অববাহিকার অধিক পরিমাণ কৃষি জমিতে জলসেচের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নদীর উপর বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়ে থাকে। তো এটা হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনার একটা উদ্দেশ্য, অর্থাৎ জলসেচের প্রসার ঘটানো।
2 নম্বর হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ। কোনো কোনো বহুমুখী নদী পরিকল্পনায় বর্ষার অতিরিক্ত জলকে জলাধার নির্মাণের মাধ্যমে ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। তো বন্যা নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনার একটা উদ্দেশ্য। তো এইভাবে আমরা দুটি উদ্দেশ্য লিখলাম। এরপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর দাগে ইউট্রোফিকেশন কি? তোমরা উত্তর লিখবো নাইট্রেট, ফসফেট ও সালফেট জাতীয় রাসায়নিক সার কৃষিকাজে ব্যবহারের ফলে সেই সব কৃষিজমি থেকে সারগুলি বৃষ্টির জলের মাধ্যমে হ্রদ, জলাশয় ও পুকুরের জলে মিশলে শৈবাল, আগলি জাতীয় জলজ উদ্ভিদ অস্বাভাবিকভাবে জন্মায় ও বৃদ্ধি পায় এবং পরে এগুলি মরে পচতে থাকে এবং জলাশয়ে জমে জলাশয় ক্রমশ ভরাট হয়ে আসে। এই প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন বলে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে 4 দাগে যে কোনো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 3 নম্বর করে, 4টি প্রশ্নের জন্য 3 4 12 নম্বর দেওয়া আছে। একের প্রশ্ন হচ্ছে অপসূর ও অনুসূর কাকে বলে? তোমরা উত্তর লিখবো। প্রথমে হচ্ছে অপসূর। 4 জুলাই তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি, প্রায় 15,20,00,000 কিলোমিটার। পৃথিবীর সূর্য থেকে এই দূরতম অবস্থানকে পৃথিবীর অপসূর অবস্থান বলে। এরপর হচ্ছে অনুসূর অবস্থান। 3রা জানুয়ারি তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সবচেয়ে কম, প্রায় 14,70,00,000 কিলোমিটার। পৃথিবীর সূর্য থেকে এই নিকটতম অবস্থানকে পৃথিবীর অনুসূর অবস্থান বলে। তো এরপরের যে প্রশ্ন রয়েছে 2 নম্বর দাগে কৃষিক্ষেত্র ও তেজস্ক্রিয় পদার্থ থেকে কিভাবে জল দূষণ হয়? তো কৃষিক্ষেত্র থেকে কিভাবে জল দূষণ হয় সেটা আমরা প্রথমে লিখব। চাষের ক্ষেতে বিভিন্ন প্রকার রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক ব্যবহার করা হয়। বৃষ্টির জলে ধুয়ে এই সমস্ত বিষাক্ত রাসায়নিক ভূগর্ভের জলে, জলাশয়ে, নদীতে মিশে জল দূষিত করে। তো এইভাবে হচ্ছে কৃষিক্ষেত্র থেকে জল দূষিত হয়। এরপর হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন তেজস্ক্রিয় বর্জ্য পদার্থগুলি মূলত ভূগর্ভে প্রথিত করা হয়। প্রথিত মানে হচ্ছে মাটির নিচে পুঁতে দেওয়া হয়, যা ধীরে ধীরে ভূগর্ভস্থ জলের সাথে মিশ্রিত হয়ে ভৌম জলকে দূষিত করে দেয়। আবার বর্তমান সময়ে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষাগুলি সমুদ্রপৃষ্ঠে করা হয়, যার দরুন সমুদ্রের জল দূষিত হয়ে পড়ে। তো এইভাবে তেজস্ক্রিয় পদার্থের দ্বারা জল দূষিত হয়। এরপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগে নিত্যবহ ও অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য লেখো। তোমরা উত্তর লিখবো। এটা হচ্ছে নিত্যবহ নদী আর এটা হচ্ছে অনিত্যবহ নদী। তো সারা বছর নিত্যবহ নদীতে কি হয় না, সারা বছর ধরেই নদীগুলিতে জলের যোগান থাকে, অর্থাৎ জল থাকে। আর সারা বছর ধরে নদীগুলিতে জলের যোগান থাকে না, অর্থাৎ অনিত্যবহ নদীতে সারা বছর জল থাকে না। এরপর হচ্ছে 2 নম্বর পার্থক্য হচ্ছে নদীর মোট প্রবাহ পথের অধিকাংশই নৌ চলাচলযোগ্য হয়। আর অনিত্যবহর ক্ষেত্রে কি হয়, নদীর মোট প্রবাহ পথের অধিকাংশই নৌ চলাচলের অযোগ্য হয়। ওকে, এটা হচ্ছে নৌ চলাচলের যোগ্য হয়। এরপর হচ্ছে 3 নম্বর যে পার্থক্য সেটা হচ্ছে অধিকাংশ নিত্যবহ নদী যথেষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট ও স্রোতস্বিনী হয়, আর অধিকাংশ অনিত্যবহ নদী অপেক্ষাকৃত কম দৈর্ঘ্য বিশিষ্ট হয়। তো এইভাবে আমরা 3টি পার্থক্য লিখলাম নিত্যবহ আর অনিত্যবহ নদীর মধ্যে। এরপর 4 নম্বর দেখা দেওয়া আছে অ্যাস্থেনোস্ফিয়ার কি? তো আমরা উত্তর লিখবো। শিলামণ্ডলের নিচে 100 থেকে 200 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত গুরুমণ্ডলের যে অংশের পদার্থসমূহ প্রচণ্ড তাপ ও চাপের ফলে পিচের মতো অর্ধতরল অবস্থায় রয়েছে তাকে অ্যাস্থেনোস্ফিয়ার বলে। এরপরের যে প্রশ্ন রয়েছে আমাদের 5 দাগে মাটি সৃষ্টির যে কোনো 3টি নিয়ন্ত্রক সম্পর্কে আলোচনা করো। তো আমরা 1 নম্বর দিয়ে লিখছি জলবায়ু। মৃত্তিকা সৃষ্টির সবচেয়ে প্রধান উপাদান হলো জলবায়ু। জলবায়ুগত কিছু বৈশিষ্ট্য মৃত্তিকা সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে। উষ্ণতা ও বৃষ্টিপাত জলবায়ুর এই দুটি উপাদান প্রত্যক্ষভাবে মৃত্তিকা সৃষ্টিতে অংশগ্রহণ করে। এরপর 2 নম্বর যে নিয়ন্ত্রক সেটা হচ্ছে জীবজগৎ। জীবজগৎ মৃত্তিকা সৃষ্টির অন্যতম সক্রিয় নিয়ন্ত্রক বা সক্রিয় উপাদান। মৃত্তিকা সৃষ্টিতে এই জীবজগৎ বলতে উদ্ভিদ, মাটি ও জীবাণু বা অণুজীবের কথা বলা হয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় উপাদান। ভূমির ঢাল, উচ্চতা, ঢালের অভিমুখ, ঢালের প্রকৃতি প্রভৃতি ভূপ্রকৃতিগত বিষয় মাটি গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তো এইভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। এরপরে 5 নম্বর দাগে দেওয়া আছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রশ্ন 5 নম্বর করে 4টির জন্য 4 5 20 নম্বর দেওয়া আছে। 1 জায়গায় দেওয়া আছে চিত্রসহ নদীর উচ্চ প্রবাহে গড়ে ওঠা ভূমিরূপের বিবরণ দাও, অথবা চিত্রসহ স্তূপ পর্বত এবং আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়া আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জল দূষণ প্রতিরোধে তুমি কি কি করতে পারো সে সম্পর্কে তোমার মতামত দাও। এর পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগে ইউরোপ মহাদেশের তুন্দ্রা উদ্ভিদ এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় অরণ্য সম্পর্কে আলোচনা করো।
4 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে জনজীবনে পার্বত্য অঞ্চলের প্রভাব সম্পর্কে আলোচনা করো। ওকে, তো এটাই ছিল ক্লাস 7-এর ফাইনাল এক্সাম অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের একটি সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর এখানে আমরা আলোচনা করলাম। 5 নম্বর প্রশ্নের উত্তরগুলো বাদে বাকি সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া হয়েছে। তো প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। তো নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের কোনো প্রশ্নপত্র, সিলেবাস এবং প্রশ্ন কাঠামো সম্পর্কে আলোচনা করব এবং সেই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা সেই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন অল অপশানে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।